আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। দ্বিতীয় মেয়াদের জন্য মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা শুরু করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রশাসনের মধ্যে নামগুলো বিস্ময় ছড়াচ্ছে। এই বিস্ময় অবাক করার চাইতে ভীতি ছড়াচ্ছে বেশি, বিশেষ করে পরবর্তী ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে যার নাম ঘোষণা করেছেন ট্রাম্প, সেই তুলসি গ্যাবার্টকে নিয়ে ভয়টা বেশি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। হাওয়াই থেকে ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান ছিলেন তুলসি গ্যাবার্ট। গোয়েন্দা সংস্থায় কাজ করার কোনো অভিজ্ঞতা নেই তার। অতীতে রাশিয়া বা সিরিয়ার মতো দেশগুলোর প্রসঙ্গে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তা তার বিবেচনা বোধকে প্রশ্নবিদ্ধ করে। ট্রাম্প যদি তার সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে আগামী প্রশাসন দায়িত্ব নেয়ার পর গ্যাবার্ট 16টি গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাজ করবেন। এর মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রকল্পের সঙ্গে যুক্ত। কয়েকটি প্রশাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এক গোয়েন্দা কর্মকর্তা তিনি সহ তার আরও কয়েকজন সহকর্মীর প্রতিক্রিয়ায় বলতে গিয়ে মন্তব্য করেন, আমাদের মাথা ঘুরছে। গোয়েন্দা বিশ্লেষকদের আশঙ্কা, গ্যাবার্ট ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্ব নিলে সম্ভবত রাশিয়া অন্যায্যভাবে ছাড় পাবে আর প্রয়োজনীয় তদন্তগুলো বন্ধ করে দেয়া হবে। গ্যাবার্ট বস হয়ে এলে চাকরি ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছেন অনেক কর্মকর্তা। 2001 সালের 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক পদটি সৃষ্টি করা হয়। যুক্তরাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যেন প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য নিজেদের মধ্যে শেয়ার করতে পারে তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়। এই পদে নিয়োগপ্রাপ্তদের সিনেট গোয়েন্দা কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। এই কমিটি প্রার্থীর আর্থিক অবস্থা এবং এফবিআই-এর ব্যাকগ্রাউন্ড পরীক্ষার প্রতিবেদন বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে মূল বিবেচনা হচ্ছে এ পদের নমিনির কোনো বড় ঋণ আছে কিনা বা তিনি বিদেশি কোনো সরকারের সঙ্গে বিশেষ সম্পর্ক রক্ষা করে চলেন কিনা তা খতিয়ে দেখা। সে ধরনের কোনো সম্পর্ক থাকলে তা এফবিআই, সিআইএ, এনএসএ এবং অন্য গোয়েন্দা সংস্থার কর্মীদের কাজের ক্ষেত্রে সংকট তৈরি করতে পারে। বর্তমানে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আভরিল হায়েনেস। তার গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতা কয়েক দশকের। বারাক ওবামার আমলে তিনি সিআইএর উপপরিচালক ছিলেন। এছাড়াও তিনি ওই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তার চেয়ে গ্যাবার্টের অতীত একেবারে ভিন্ন রকম। গ্যাবার্টের গোয়েন্দা বিষয়ক অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। 8 বছর কংগ্রেসের সদস্য ছিলেন তিনি। এ সময় কখনোই হাউস ইন্টেলিজেন্স কমিটিতে কাজ করা হয়নি তার। তিনি সশস্ত্র বাহিনী, পররাষ্ট্র এবং হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতে নানান দায়িত্ব পালন করেছেন। গ্যাবার্ট সর্বপ্রথম আলোচনায় আসেন 2012 সালে। সেবার তিনি প্রথম হিন্দু হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হন। এছাড়া আরও বেশ কয়েকটি ক্ষেত্রে তিনি প্রথম হিসেবে স্বীকৃতি পান। তিনি ছিলেন প্রথম যুদ্ধফেরত নারী সেনা সদস্যের অন্যতম, প্রথম সময়োভাষী। 2004 সালে ইরাকে মোতায়েন করা হয়েছিল তাকে। হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডের মেডিকেল টিমের সদস্য ছিলেন তিনি। বর্তমানে তিনি ইউএস আর্মি রিজার্ভের লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা। গত এক দশক ধরে অদ্ভুত পররাষ্ট্রনীতির জন্য আলোচিত হয়ে আসছেন গ্যাবার্ট। বহু বছর ধরেই তিনি আমেরিকান গোয়েন্দা বিশ্লেষণ নিয়ে বিরক্ত এবং প্রকাশ্যেই রাশিয়ার প্রচারণাগুলোকে সমর্থন করেন। 2017 সালে কংগ্রেসের সদস্য থাকা অবস্থায় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দেখা করেন। এর আগেই ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলকে কঠোর হাতে দমনের জন্য সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। রাশিয়া বহু বছর ধরেই আসাদের একনিষ্ঠ সমর্থক। সিরিয়ায় 13 বছর ধরে যে রক্তক্ষয়ী সংঘাত চলছে তাতে অর্থ ও সেনাসহ অস্ত্র দিয়ে সহায়তা দিচ্ছে রাশিয়া। গ্যাবার্ট মনে করেন বিরোধীদের সমর্থনে যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তা ভুল, আর এই ভুল সিদ্ধান্তেই সমর্থন জুগিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
2017 সালের শেষ দিকে সিরিয়ার সেনাবাহিনী লাতেমেনাহ-এ বেসামরিক জনগণের ওপর সারিন ও ক্লোরিন হামলা চালায়। সেই সময় রাশিয়া দাবি করে এই রাসায়নিক হামলার সঙ্গে আসাদের কোনো সম্পর্ক নেই। রাশিয়ার সুরে সুর মিলিয়ে একই দাবি করেন গ্যাবার্ডও। পরবর্তীতে জাতিসংঘের তদন্তে প্রমাণিত হয় সিরিয়ার বিমান বাহিনীর বিমান থেকে এই রাসায়নিক হামলা চালানো হয়। 2022 সালে রাশিয়ার ইউক্রেন হামলা চালানোর কয়েক সপ্তাহ পর গ্যাবার্ড একটি ভিডিও পোস্টে দাবি করেন ইউক্রেনের একটি কারখানা থেকে রাসায়নিক ছড়িয়ে পড়ছে। যদিও ওই ভিডিওর কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। এর আগে একই ভিডিও ব্যবহার করে একই দাবি জানায় রাশিয়া। এটি ছিল ইউক্রেনকে অস্ত্রবিরতিতে সম্মত হতে চাপ দেওয়ার জন্য রাশিয়ার একটি প্রচারণার অংশ। সে সময় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সদস্য অ্যাডাম কিনজিঙ্গার বলেছিলেন এভাবে রাশিয়ার প্রচারণা ছড়ানো রাষ্ট্রদ্রোহিতার শামিল। রিপাবলিকান সেনেটর মিট রমনি বলেন গ্যাবার্ড তোতা পাখির মতো রাশিয়ার প্রচারণা আওড়ে চলেছেন। তবে গ্যাবার্ডের বিরুদ্ধে রাশিয়ার পক্ষাবলম্বনের অভিযোগ এটাই প্রথম নয়। 2019 সালে গ্যাবার্ড প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেন। তখনও তিনি রাশিয়ার মিডিয়ায় ব্যাপক প্রচার পান। সে সময় হিলারি ক্লিন্টন অভিযোগ করেছিলেন রাশিয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন ডেমোক্র্যাটকে প্রস্তুত করছে যেন ট্রাম্পের পুনর্নির্বাচন সহজ হয়। ধারণা করা হয় হিলারি ওই সময় গ্যাবার্ডকে লক্ষ্য করেই এসব কথা বলেছিলেন। জবাবে গ্যাবার্ড বলেন হিলারি তার সুনাম ধ্বংসের চেষ্টা করছেন। দুবছর আগে গ্যাবার্ড ঘোষণা দেন তিনি ডেমোক্রেটিক পার্টি ছেড়ে দিচ্ছেন। তিনি দাবি করেন অভিজাত শ্রেণীর একদল যুদ্ধবাজ মানুষের হাতে দলটি বন্দী হয়ে পড়েছে। গত মাসে নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্পের একটি র্যালি থেকে তিনি ঘোষণা দেন যে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দিয়েছেন। গ্যাবার্ড যে সবসময় ট্রাম্পের সমর্থক ছিলেন তা কিন্তু নয়। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ায় 2015 সালে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি। এর আগে ওবামা আমলে ওই চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও ওই চুক্তিতে সই করে রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন। 2020 সালে গ্যাবার্ড ইরানি জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পের সমালোচনা করেন। সোলাইমানি লেবানন, গাজা, ইরাক ও ইয়েমেনের ইরানের ছায়া মিলিশিয়া বাহিনী পরিচালনা করতেন। সে সময় গ্যাবার্ড বলেন কংগ্রেসের অনুমোদন ছাড়া অন্য দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার মাধ্যমে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন। তুলসী গ্যাবার্ডের সাথে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন এই অঞ্চলের কূটনীতি ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন গ্যাবার্ড। তিনি বলেন যুক্তরাষ্ট্রে হিন্দু সংস্থাগুলোর সাথে সম্পর্ক রাখেন গ্যাবার্ড। ইতিমধ্যে এসব সংস্থা ও ভারতীয় গোয়েন্দাদের বিরুদ্ধে কানাডা ও যুক্তরাষ্ট্র ভিন্ন মতাবলম্বীদের হত্যা পরিকল্পনার অভিযোগ উঠেছে। অনেক বিশ্লেষক মনে করেন এসব ক্ষেত্রে গ্যাবার্ডের নীতি কানাডার সাথে সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।